4টা সি যদি মাথায় রাখা যায়, আমার বিশ্বাস যে ওই ক্লাসে এই 4টা সি এর প্রস্তুতি নিয়ে যদি যে শিক্ষক ক্লাসে ঢুকবেন আর একজন শিক্ষক শুধু ক্লাসে ঢুকবেন, তাদের দুইজনের মধ্যে পার্থক্য তৈরি হবে। আমি এমন একটি প্র্যাকটিসও পাইনি যেটা আমাদের ধর্মে উল্লেখ করেনি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষক মণ্ডলী যারা আছেন তারা আসলে যথাযথভাবে সম্মান পাচ্ছেন না। ধরেন আপনি প্রাইমারি ক্লাসে ঢুকেছেন, এবার শিক্ষার্থীদেরকে আপনি আগের দিনে কি পড়িয়েছেন আগে তাকে রিকল করতে হবে। জিজ্ঞাসা করলেই মানুষের মনের মধ্যে যে মনোযোগ, সেই মনোযোগটা কিন্তু আপনার দিকে বা শিক্ষকের দিকে ধাবিত হবে। দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা কি এই বিষয়ে জানো? জি, আগেই ওটা কিন্তু জানার কথা না আসলে কারো। এই জন্য ক্লাসে ঢুকেই যেটা করতে হবে, প্রশ্নোত্তরের খেলাটা আমাকে খেলে নিতে হবে। প্রত্যেকটা দেশের শিক্ষা ব্যবস্থার কিছু ভালো এবং মন্দ দিক আছে। প্রত্যেক দেশেই আমি দেখেছি যে শিক্ষা নিয়ে প্রত্যেকের মধ্যেই কিছুটা অতৃপ্তি কাজ করছে। বিশেষ করে এডুকেশন র্যাঙ্কিংয়ে তৃতীয় এখন জাপান। আমি জাপানে প্রশিক্ষণের জন্য গিয়েছি, সেখানে দেখেছি যে জাপানের যে কারিকুলাম এটা খুবই চমৎকার। তাদের দেশেও কিন্তু চ্যালেঞ্জ আছে। শ্রেণীকক্ষ শুধুমাত্র পুঁথিগত বিদ্যা গ্রহণের জায়গা নয়, মানুষ হচ্ছেন আশরাফুল মাখলুকাত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব নিয়ে আমি কাজ করছি, তাহলে একজন ইঞ্জিনিয়ার যদি, সিভিল ইঞ্জিনিয়ার যদি ইট বালু সিমেন্ট নিয়ে গবেষণা করেন, তাহলে আমি মানুষ নিয়ে কাজ করছি, সর্বশ্রেষ্ঠ জীব। তাহলে আমার আরো বেশি প্রশিক্ষণ প্রয়োজন। কারণ অভিভাবকের যে চাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের যে চাওয়া, সেটা কিন্তু একই। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয় যে আমরা দেখি যে ব্লেম গেম খেলছি, দোষ দেওয়ার খেলা। মাত্র 5% শিক্ষার্থী লেকচার বেসড পদ্ধতিতে মনে রাখতে পারে। একজন পূর্ণবয়স্ক মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষমতা মাত্র 15 মিনিট সর্বোচ্চ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, একজন মানুষের সবচাইতে চাহিদার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার শিক্ষা। যখন আমরা কোনো মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো, তারপরেই সে তার জীবনটাকে সুন্দর করতে পারবে এবং তার কাছ থেকে সমাজ, দেশ এবং আমরা সবাই ভালো একটা ফিডব্যাক পাবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি মানসম্পন্ন? কখনো প্রশ্ন করেছেন যে আমার সন্তান যা শিখছে তা আসলে সঠিক এবং মানসম্মত শিখছে কিনা? সেই প্রতিষ্ঠান আসলে তাকে ভালো মতো আউটপুট দেওয়ার জন্য প্রস্তুত কিনা? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি আবু রায়হান। আজকে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি শিক্ষা নিয়ে কাজ করেন, যিনি পাঠদান নিয়ে কাজ করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ট্রেনিংয়ের কাজ করে থাকেন। আমরা সরাসরি স্যারের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ শামসুদ্দোহা স্যার। তিনি ভাইস প্রিন্সিপাল, ড্রিম স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুরের। সে সঙ্গে এডুকেশন অ্যাডভাইজার, স্কুল এইড, জাপান, বিডি। আমরা স্যারকে আমাদের আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। মূলত সত্য কথা বলতে গেলে আমরা আসলে খুব আনন্দিত যে আমরা আপনার কাছ থেকে একটা লেসন পাবো ইনশাল্লাহ আজকে। সে সঙ্গে যারা আমাদের দর্শক আছেন তারাও এখান থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করছি খুব চমৎকার সময় আল্লাহ তাআলা যদি চান আমরা কাটানোর সুযোগ পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা অবশ্যই দেখব এবং অন্যকে দেখার সুযোগ করে দেব, সেজন্য অধিকারে শেয়ার করব। সে সঙ্গে যদি আপনার প্রতিষ্ঠান নিয়ে আপনার কোনো ভাবনা থেকে থাকে অথবা কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে খুব দ্রুত কমেন্ট করতে পারেন। আমাদের স্যারের কাছ থেকে আমরা সেই উত্তরগুলো পাবো ইনশাল্লাহ। আমরা সরাসরি স্যারের কাছে যাচ্ছি। স্যার, আমরা প্রথমেই যে ব্যাপারটা পরিষ্কার হতে চাইবো, আমাদের আজকের টপিকটা হচ্ছে যে মানসম্মত শিক্ষা বা পাঠদান দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বটা কতটুকু। তো ওই জায়গাতেই আমাদের প্রথম একটা জিনিস পরিষ্কার হওয়া প্রয়োজন যে আসলেই মানসম্মত শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা সিলেবাস বলতে আমরা আসলে কি বুঝছি, আমরা কোনটাকে মিন করছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। সৃষ্টির শুরু থেকেই এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা যদি স্মরণ করি, এই পৃথিবীর প্রথম শিক্ষক ছিলেন মানব জাতির জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজেই। আপনি জেনেছেন যে যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, তখন তাকে সমস্ত কিছু বিষয়ে তিনি নাম শিক্ষা করেছেন এবং দিয়েছেন, যার মাধ্যমে শিক্ষা আসলে মানব জাতির জন্য প্রথম শিক্ষক হিসেবে মহান রাব্বুল আলামিন আমাদের শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। আলহামদুলিল্লাহ। ঠিক তেমনিভাবে এই কার্যক্রমকে ত্বরান্বিত করেছেন যুগে যুগে নবী রাসূলগণ, এবং তারই ধারাবাহিকতায় আজকে শিক্ষক মণ্ডলী যারা আছেন তারা আজকে আমাদের সমাজে এই শিক্ষাটাকে ছড়িয়ে দিচ্ছেন। এর কি
পবিত্র একটি পেশা এবং এই পেশার মাধ্যমে যারা আমাদের সমাজকে বদলে দিচ্ছেন এবং সমাজকে উন্নয়নের দিকে ধাবিত করছেন, প্রথমেই আমি সবাইকে, এই সংশ্লিষ্ট সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা আমাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছেন। জি। তো আজকে আপনারা যে চমৎকার একটি বিষয় নির্ধারণ করেছেন যে মানসম্মত শিক্ষা বলতে আসলে কি বোঝায় বা আমরা কিভাবে এই মানসম্মত শিক্ষাটাকে নিশ্চিত করতে পারি বা এক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী, তো সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি আলোচনা করি আসলে মানসম্মত পাঠদান বা শিক্ষা পদ্ধতি বা শিক্ষা আসলে কি বোঝাচ্ছি, তাহলে আমরা বলবো আসলে আমাদের আবারও সেই ইতিহাসের শুরুতে ফিরে যেতে হবে। আমরা যদি বলি যে মানসম্মত শিক্ষাদান কি, তাহলে খুব স্বাভাবিকভাবে বলা যায় যে যেই শিক্ষা বা যে পাঠদানের মাধ্যমে একজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পারে জি, এবং সেটি সে প্রয়োগ করতে পারে এবং তার মাধ্যমে তার একটি আদর্শ বা চরিত্র গঠন হয়। তাহলে আমরা যদি বলি যে মানসম্মত পাঠদান আসলে কি, তাহলে আমি মনে করি যে এখানে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো প্রথমত সেই পাঠদানের মাধ্যমে আমার শিক্ষার্থী অর্থাৎ আমার যে অবজেক্ট সে শিখতে পারছে কিনা। আচ্ছা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সে তার ব্যক্তিগত জীবনে সেটা প্রয়োগ করতে পারছে কিনা এবং এই যে শেখা এবং প্রয়োগের মাধ্যমে তার একটা আদর্শ তৈরি হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে স্যার আমরা বলতে পারি এখানে তিনটা বিষয় দাঁড়াচ্ছে। রাইট। একটা হচ্ছে যে আমার শিক্ষার্থী বুঝতে পারছেন কিনা, দ্বিতীয়ত তিনি তার জীবনে অ্যাপ্লাই করতে পারছেন কিনা, এর মাধ্যমে তার আদর্শিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আচ্ছা, রাইট। ঠিক তেমনিভাবে আমরা যদি দেখি যে শিক্ষা নিয়ে যারা কাজ করছেন, গবেষণা কাজ করছেন, অনেক রকমের গবেষণা বা থিসিস হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে শিক্ষা আসলে কেমন, সেটার মডেলটা কেমন, সেটা আমার বিশ্বাস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি। আপনার সেই হাদিসটা নিশ্চয়ই জানা আছে যে একটা বেদুইন মসজিদে এসে সাহাবাদের উপস্থিতিতে এসে মসজিদে প্রসাব করা শুরু করেছিল। সেই হাদিসটা নিশ্চয়ই আপনার মনে আছে। এই ঘটনা থেকে আমরা আসলে শিক্ষাটা নিব। আচ্ছা, যে একটা পারফেক্ট এডুকেশন বলতে আসলে কিভাবে আমরা সেটাকে আমরা চিত্রায়িত করতে পারি এবং এই দর্শনটা কি। সেই ঘটনাটা যদি আমি ভুল না বলে থাকি আপনি কারেক্ট করে দেবেন। যে ঘটনা ছিল এরকম যে একজন বেদুইন আসলেন এবং মসজিদে এসে তিনি প্রসাব করা শুরু করলেন। জি। এবং এই ঘটনা দেখে আশেপাশে যারা সাহাবীরা ছিলেন তারা তো মারমুখী অবস্থান গ্রহণ করলেন। রাগান্বিত হয়ে গেল। হ্যাঁ, কারণ কাজটা তো একেবারে অনুচিত। তো এটা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, যেহেতু উনি ছিলেন আমাদের শিক্ষক, তিনি কি করেছিলেন এর খেয়াল করলে দেখবেন। তিনি প্রথমত বললেন যে তাকে এই কাজটা শেষ করতে দাও, অর্থাৎ প্রসাবটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অপেক্ষা করলেন, প্রসাব করা শেষ হলো। এরপরে যখন তার প্রসাব করা শেষ হলো, তাকে নিয়ে এসে তাকে যে কথাগুলো বলেছিল সেটা হলো এই যে দেখো এই জায়গাটা হলো পবিত্র স্থান, এখানে আমরা ইবাদত করি, এই জায়গাটা ইবাদতের স্থান, এই প্রসাব করাটা ঠিক নয়। এটা তাকে শিক্ষাটা দেওয়ার পরে একজন সাহাবীকে ডেকে বললেন যে এখানে কিছু পানি ঢেলে দাও। দেখেন আপনি এখানে কিন্তু আমরা চাইলে খুব কঠোরতা প্রয়োগ করতে পারতেন তিনি, কিন্তু তিনি তা করেননি। তিনি যেটা করেছেন তাকে সঠিক শিক্ষা দিলেন যে এই জায়গাটি কিসের জন্য। আশেপাশে যারা ছিলেন তাদেরকেও কিন্তু শিক্ষা দিলেন যে এইরকম একটি ভুল যদি কেউ করে বসে তাহলে তাকে কিভাবে সংশোধন করতে হবে, এটা তিনি তাদেরকে শিক্ষা দিলেন। এবং এই কার্যক্রমের মাধ্যমে মূলত একজন ব্যক্তির মনোজাগতিক জীবনের পরিবর্তন আনলেন। যে একজন মানুষ সমস্ত ক্ষমতা থাকার পরেও, এত বড় অন্যায় করার পরেও তাকে সাজা না দিয়ে তিনি তাকে সংশোধনের আহ্বান জানাচ্ছেন। তার মনোজগতিক যে পরিবর্তনটা হলো মূলত এটাই শিক্ষা। আমরা যদি এই শিক্ষা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে যদি বিশ্লেষণ করি তাহলে আপনি দেখতে পাবেন যে তিনি তাকে বোঝার সুযোগ দিয়েছেন এবং এই শিক্ষা তার জীবনে প্রয়োগ করার জন্য পরবর্তীতে তাকে সুযোগ দিয়েছেন। এবং ঠিক এই ঘটনার মাধ্যমে সেই মানুষের ব্যক্তি জীবনের আদর্শিক পরিবর্তন ঘটার সুযোগ তৈরি করে দিয়েছেন। আমার বিশ্বাস যে শিক্ষা যদি আমরা মানসম্মত শিক্ষা কি এটা যদি বিশ্লেষণ করি, আমার মনে হয় এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। স্যার এখানে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে তিনি তো ম্যাচিউর পেশাব যিনি করলেন তিনি, এখন অনেক ক্ষেত্রে হয় কি যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা আবার হয় না, সে কিন্তু জিনিসটা বোঝে না। এখন তাকে আমি বোঝার যদি সুযোগটা দেই তারপরে কিন্তু সে বুঝবে না, সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো কিভাবে? এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো কোমলতা। আমাদের প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে যে আমরা যারা শিক্ষা নিয়ে যারা কাজ করছি, বিশেষ করে প্রাইমারিতে যারা আমরা পড়াই, আপনি মনে হয় সেটাই বলেছেন। প্রাইমারিতে আমাদের এই শিক্ষাদান প্রক্রিয়াটি তুলনামূলকভাবে বয়োজ্যেষ্ঠদের শিক্ষা দেওয়ার চেয়ে
কঠিন, একটু কঠিন। এটা নিঃসন্দেহে যারা প্রাইমারিতে ক্লাস নেবেন, শিক্ষক মণ্ডলী যারা আছেন, আমার মনে হয় আপনারা আমার সাথে এগ্রি করবেন। জি যারা প্রাইমারিতে শিক্ষাদান করতে যান তাদের যে পরিমাণ এনার্জির প্রয়োজন হয়, জি বিশেষ করে উপরের দিকে ক্লাস নিতে গেলে কিন্তু সেই অতটা পরিমাণ energy এনার্জি লাগে না। জি। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, একটা কি ওয়ার্ড যদি মাথায় রেখে আমরা যাই, সেটা হলো কোমলতা। যে একজন শিক্ষার্থী, সে যেহেতু তার মনোজাগতিক জীবনের অনেক কিছুই সে বিকাশ এখনো ঘটেনি, হয়নি তাকে এখনো। আমাকে সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে। জি। এক্ষেত্রে একটা থিওরি আছে, এই থিওরিটা আসলে আমাদের সমাজে ব্যবহৃত হয়। আপনি যেটা বললেন যে শিক্ষার্থীদেরকে যদি আমরা পাঠদান করতে যাই, আসলে তার ম্যাচিউরিটি লেভেলটাকে আমাদেরকে বুঝতে হবে। এক্ষেত্রে জা পিয়াজে নামে একজন ভদ্রলোক আছেন, যিনি শিক্ষা নিয়ে গবেষণা করেছেন। তো জা পিয়াজের যে থিওরি, সেটা হলো এরকম যে এটা একজন শিক্ষার্থীকে উনি একটা গবেষণা করেছিলেন এরকম, যে তার ম্যাচিউরিটির যে ধাপগুলো জানার জন্য, যে একটা টেস্ট টিউব, একটা কাচের পাত্র, একটা মোটা কাচের পাত্র, সেই মোটা কাচের পাত্রের মধ্যে তিনি পানি রেখেছেন। ঠিক তেমনিভাবে আরেকটা চিকন কিন্তু একই পরিমাণ পানি একটা চিকন টেস্ট টিউবের মধ্যে রেখেছেন। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই তো মোটা পাত্রে রাখলে কি মনে হয়? অনেক বেশি মনে হবে। বেশি মনে হবে। আর চিকন পাত্রে রাখলে কি মনে হবে? অল্প মনে হবে। অল্প মনে হবে। তো এটা রাখার পরে ওই শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করেছেন গবেষণা করার জন্য যে আসলে ম্যাচিউরিটি লেভেলটা কার কেমন। তো অধিকাংশ শিক্ষার্থী যাদের বয়স 2 থেকে 7, তারা বলেছে যে চিকন যে টেস্ট টিউবের মধ্যে এটার পানির পরিমাণটা বেশি। আচ্ছা, ঠিক তেমনিভাবে উনি দেখেছেন যে 7 থেকে 11 এই ধাপের যে শিক্ষার্থীরা, এটাকে কিছুটা বুঝতে পেরেছেন যে না, মনে হয় কিছু একটা সমস্যা এর মধ্যে থাকতে পারে, নাহলে এই প্রশ্ন করবে কেন। জি এবং 12 থেকে উপরোর্ধ যে শিক্ষার্থীরা, তারা এটা ধরে ফেলেছে যে না, এটার পরিমাণ হয়তো বা সমান। অর্থাৎ এইভাবে আমাদের শিক্ষার্থীদের যে মনস্তাত্ত্বিক যে বিকাশ, সেই সম্পর্কে আমাদের শিক্ষক মণ্ডলী যদি সচেতন থাকেন, তাহলে আপনি যেটা বললেন যে একজন শিক্ষার্থী বুঝতে পারছে না, তাহলে তিনি বল প্রয়োগের আগে ভাববেন যে আসলে আমার শিক্ষার্থী ঠিক কতটুকু ম্যাচিউর। হ্যাঁ ম্যাচিউর হয়েছে। তার ম্যাচিউরিটি যদি ভাবনাটা তার মাথায় থাকে, আমার বিশ্বাস যে শিক্ষার্থীকে তিনি কোমলতার সাথে তিনি শিক্ষাদান করতে পারবেন। এবং এই ব্যাপারটা আমি যেটা বলেছি যে এই ম্যাচিউরিটি কিন্তু আবার অনেক ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সবার ম্যাচিউরিটি কিন্তু আবার সমান সময় হয় না। আমরা যে বয়সের সীমারেখাটা বলেছি, অনেক ক্ষেত্রে হয় কি যে প্রাইমারির স্টুডেন্ট অনেক ক্ষেত্রে হাই স্কুলের স্টুডেন্টের চেয়েও ম্যাচিউরিটি আগে হতে পারে, আগে পরে হয় কিন্তু। এবং আমাদের সমাজেও যারা অ্যাডাল্ট, আপনারা দেখবেন যে বিশেষ করে আমাদের মা বোনদের যে তেলের বোতল অথবা শ্যাম্পুর বোতল, আপনি দেখবেন যে এগুলো কোম্পানি চিকন করে দেয়। আচ্ছা, কারণ ওইটা দিলে মনে হয় কি যে এটা মনে হয় যে পরিমাণে অনেক বেশি আছে। তো সুতরাং ম্যাচিউরিটি লেভেলটা কিন্তু ঠিক বয়স দিয়েও অনেক ক্ষেত্রে যাচাই করা সম্ভব নয়। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা শিক্ষার্থীকে আমাকে আলাদা করে ভাবে ফিল করতে হবে যে আমি যে শিক্ষার্থীকে পাঠদান করতে যাচ্ছি, সে আমার এই পাঠটাকে গ্রহণ করার জন্য সে মানসিকভাবে ঠিক কতটুকু প্রস্তুত। আমার মনে হয় এই কোমলতার সাথে, এই ভালোবাসার সাথে যদি বিষয়টা চিন্তা করা যায়, আমার বিশ্বাস যে আমরা যে হাদিসটা বলেছি এটা ছোটদের জন্য প্রযোজ্য হতে পারে। জি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। খুব চমৎকার লাগলো, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনাকেও মুগ্ধ করবে আমাদের স্যারের এই কথাগুলো, যেগুলো আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রয়োজন হবে। আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা যদি এই কেন্দ্রিক থেকে থাকে, শেয়ার করতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। স্যার, এবার আমার জানার বিষয়টা হচ্ছে যে আমরা তো মানসম্মত পাঠদান নিয়ে বলছি, আসলে মানসম্মত পাঠদানের জন্য কি কি উপাদান প্রয়োজন এবং এখানে কোন জিনিসগুলো সামনে থাকবে? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এখন আমরা যেহেতু পাঠদান প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম, এখন আমি যে ধাপে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হলো একটি প্রাতিষ্ঠানিক পাঠদান পদ্ধতিটা কেমন। আচ্ছা, ইতিপূর্বে আমাদের যে শিক্ষাদান পদ্ধতি আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন, সেটা কিন্তু অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ছিল। কিন্তু এখন যেহেতু আমাদের মাদ্রাসাগুলো বা স্কুলগুলো প্রাতিষ্ঠানিক শিক্ষা পদ্ধতি মেনে তারা শিক্ষাদান করছেন, পাঠদান করছেন, সেক্ষেত্রে আমাদের কিছু উপাদান নিঃসন্দেহেই প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমি যদি বলি, আমি 5টি উপাদানের কথা এখানে উল্লেখ করতে চাই। এই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষক। আচ্ছা, আমাদের পাঠদান প্রক্রিয়া বা মানসম্মত পাঠদান যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের শিক্ষক হচ্ছেন এই উপাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, আমাদের দ্বিতীয় বিষয়টি হচ্ছে কারিকুলাম বা কন্টেন্ট, যা দিয়ে আসলে শিক্ষক পড়াবেন সেই কারিকুলাম বা কন্টেন্ট। তৃতীয় বিষয়টি হচ্ছে অবকাঠামোগত বা টুলস, মানে শিক্ষা উপকরণ বা অবকাঠামো আমার যেমনটা থাকবে ঠিক ওই বিষয়টি। চতুর্থ বিষয়টি হচ্ছে আমার প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাপনার ধরন বা আমার প্রতিষ্ঠান কিভাবে ব্যবস্থাপনা হচ্ছে, বা সহজ করে বলতে গেলে ম্যানেজমেন্ট বডি বা ম্যানেজমেন্ট সিস্টেম,
এবং পঞ্চম বিষয়টি হচ্ছে আমার যে শিক্ষার আদার্স স্টেক হোল্ডার, বিশেষ করে অভিভাবক এবং সমাজ। এই যে পাঁচটি আমি তো পয়েন্ট আউট করেছি, এই পাঁচটা বিষয় আসলে মানসম্মত শিক্ষা। আচ্ছা স্যার, তাহলে আমি একবার পাঁচটা বলি, দেখে আমি আসলে পারছি কিনা। তাহলে পরীক্ষা হয়ে যায়। প্রথমটা হচ্ছে শিক্ষক ভালো হওয়া লাগবে, Good, very good. 2 নম্বর কারিকুলাম হওয়া লাগবে, Curriculum. 3 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের যে ক্লাসরুমগুলো সেগুলো অবকাঠামোটা ভালো হওয়া লাগবে, Right. এরপর ম্যানেজমেন্ট বা সেটা যেভাবে চলবে তার পরিচালনা পদ্ধতিটা ভালো হওয়া লাগবে। Right. এরপর 5 নাম্বারটা হচ্ছে অভিভাবক কিংবা সমাজের যারা আছেন তারা কেমন ভাবে 10 ভালো মেমোরি, ভালো student। মাশাআল্লাহ। তো এই পাঁচটা উপাদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন শিক্ষক। কিন্তু আমাদের দেশের শিক্ষকদের যে অবস্থা আসলে দুঃখজনক হলো সত্য, এই বিষয়টিকে আমাদের আলোকপাত করতেই হবে। কারণ একজন শিক্ষক ঠিক তখনই তিনি যথাযথভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন যখন তার নিজের বেসিক নিড তিনি ফুলফিল করতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে মাসলস যে হায়ারার্কি নিডস অর্থাৎ যে চাহিদা সোপান, যেটা এই চাহিদা সোপান যে তত্ত্ব, সেখানে প্রথম যে বিষয়টি হচ্ছে তার মৌলিক চাহিদা যদি কোনো মানুষের পূরণ না হয় সেক্ষেত্রে কিন্তু তিনি যথাযথভাবে ভূমিকা রাখতে পারবেন না। মানে তার মৌলিক চাহিদা, তারপরে তার সিকিউরিটি, এরপর তার নিজস্ব যে আদার্স যে চাহিদাগুলো পূরণ হলেই কিন্তু একটা মানুষ গিয়ে তার প্যাশনটাকে সর্বোচ্চ দিতে পারে। এটা একটা প্রয়োজন। এই প্রয়োজনীয়তাটাকে মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে এই ক্ষেত্রে আমাদের অনেকখানি ঘাটতি রয়েছে। আমরা শিক্ষকের কাছে নিঃসন্দেহে অনেক কিছু আশা করি না, কিন্তু শিক্ষক মণ্ডলীকে আমরা আসলে ঠিক কতটুকু দিতে পারছি এই বিষয়টি আমাদের নতুন ভাবনার প্রয়োজন। এক্ষেত্রে একটা খুব জোক কিন্তু বাস্তব উদাহরণ হলো আমার দাদা। যখন তিনি বিয়ে করতে যান, তিনি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তো তখন পাত্রীপক্ষ মানে আমার দাদির বাড়ির লোকজন জিজ্ঞাসা করেছিল যে ছেলে কি করে, তো বলেছিল যে ছেলে শিক্ষকতা করে। তখন আমার দাদির বাড়ির মানুষজন বলেছিল, কেন ছেলে কাজকর্ম কিছু করে না? মানে ওই সময়, আমি আজকে থেকে প্রায় 70-80 বছর আগের কথা বলছি, সেই সময় শিক্ষকতা ছিল একটা পেশা যেটা আসলে কাজের মধ্যে পড়ছে না। কিন্তু ঠিক আজকে প্রায় এই 70-80 বছর পরেও সমাজে কি এই ধারণা পরিবর্তন হয়েছে? একজন শিক্ষক তার নিজস্ব যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য তার যা কিছু প্রয়োজন সেটা কি আসলে আমরা যথাযথভাবে সরবরাহ করতে পারছি কিনা? এটা নিঃসন্দেহে যে শিক্ষা প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন তারা চান, তাদের ইচ্ছা আছে, ঐকান্তিক প্রচেষ্টা আছে, কিন্তু আমাদের যে সব কিছু মিলে যে সরবরাহের যে বিষয়টা, চাহিদা এবং সরবরাহ আসলে যোগান, সেই যোগানটা হয়ে উঠছে না। তবে এই শিক্ষকতা বিষয়টাকে যদি আমরা সামাজিক প্রেক্ষাপটে তার যথাযথ মান দিতে পারতাম, সেক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষার যে মান সেটা নিশ্চিত করা সম্ভব হতো। প্রথমে হলো শিক্ষকের নিজস্ব চাহিদাকে ফুলফিল করতে হবে। দ্বিতীয়ত, এবার যদি আমি আসি যে আসলে শিক্ষকের আসলে কি করা উচিত, সেক্ষেত্রে প্রথমতই যে প্রসঙ্গটি আসে সেটা হলো শিক্ষকের প্রশিক্ষণ। আচ্ছা, একজন শিক্ষক তিনি পাঠদান করবেন, তার যদি যথাযথ শিক্ষকেরও পড়ার দরকার হয় স্যার। হ্যাঁ, নিঃসন্দেহে। কিন্তু এটা যেমন প্রশ্নটা আপনি করেছেন, ঠিক তেমনিভাবেই সত্য এটাই যে একটা গবেষণায় দেখা গেছে যে সব ধরনের পেশাদারিত্ব নিয়ে গবেষণা করে দেখা গেছে যে সবচেয়ে যে পেশার মানুষ মনে করে যে তার শেখার প্রয়োজন নাই বা প্রশিক্ষণের প্রয়োজন নাই, আপনি জানেন যে সেই পেশাটা কি? শিক্ষক নিজে মনে করেন আমি তো নিজে শেখাই, আমার আবার শেখার কি প্রয়োজন আছে? কিন্তু আপনি জানেন যে সবচেয়ে ভালো ছুরিটাও আপনি যদি সেটাকে শান না দেন, একটা সময় গিয়ে সেটাও মরিচা ধরবে। সুতরাং শিক্ষকতা পেশা হলো এমন একটি পেশা যে একজন ইঞ্জিনিয়ার হয়তোবা সে টেকনোলজি নিয়ে কাজ করছেন, তার গাড়ি নিয়ে কাজ। একজন হয়তোবা সিভিল ইঞ্জিনিয়ার, তিনি ব্রিজ নিয়ে কাজ করছেন, তার মাটি বালু সিমেন্ট নিয়ে কাজ। কিন্তু একজন শিক্ষক কি নিয়ে কাজ করছেন? শিক্ষা কাকে নিয়ে কাজ করছেন? মানুষকে নিয়ে। মানুষ আসলে কি? মানুষ হচ্ছেন আশরাফুল মাখলুকাত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব নিয়ে আমি কাজ করছি, তাহলে একজন ইঞ্জিনিয়ার যদি, সিভিল ইঞ্জিনিয়ার যদি ইট বালু সিমেন্ট নিয়ে গবেষণা করেন, তাহলে আমি মানুষ নিয়ে কাজ করছি, সর্বশ্রেষ্ঠ জীব, তাহলে আমার আরো বেশি প্রশিক্ষণ প্রয়োজন। নিঃসন্দেহে। সুতরাং আমার প্রশিক্ষণের প্রয়োজন আছে। কিন্তু আমাদের দেশে বা আমাদের প্রেক্ষাপটে শিক্ষক মণ্ডলীদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা অপ্রতুল। এক্ষেত্রে আমার মনে হয় যে মনোযোগী হওয়া দরকার। সুতরাং তাহলে আমি বলছি কি, 1 নম্বর হলো শিক্ষক। এই উপাদানটিকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে চাই, প্রথমত ওই শিক্ষকের চাহিদাকে ফুলফিল করতে হবে। হয়তো আজকে পারছি না, কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের পরিকল্পনা থাকা উচিত যে আমি একসময় গিয়ে ওই শিক্ষকের চাহিদা পূরণ করব। রাইট।
তাহলে আল্লাহ তাআলা হয়তো সহায় হবেন। ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থা আমাকে নিশ্চিত নিশ্চিত করতে করতে হবে। হবে। 3 নম্বর বিষয়টি হচ্ছে যে একজন শিক্ষককে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন যথাযথ সহযোগিতা প্রদান করতে হবে। এই শিক্ষকের যদি 3টি নিড আমরা মানে ফুলফিল করতে পারি, আমার বিশ্বাস যে এই যে উপাদানের কথা বলেছি, প্রথম উপাদান, সেটি আমাদের শিক্ষার মান নিশ্চিত করার জন্য যথাযথ ভূমিকা রাখতে পারবেন। জি। তাহলে স্যার আমরা 5টা উপাদানের মধ্যে প্রথমটা শুধু আলোচনা করছি। জি। দ্বিতীয় আরেকটি বিষয়, সেটিও গুরুত্বপূর্ণ। তৃতীয় বিষয়টি হচ্ছে, আমরা মনে আছে কিনা একটু টেস্ট করি। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে ক্লাসের সিলেবাস বা কি পড়াচ্ছেন সেটা। কারিকুলাম। জি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক যে আমি শিক্ষা নিশ্চিত করব। আমার শিক্ষক ধরেন একেবারে প্রস্তুত, তিনি প্রশিক্ষিত শিক্ষক, তার বেতন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার সমাজে চলে ফেরা খাওয়ার জন্য যথেষ্ট, এবং সমাজে মান মর্যাদা নিয়ে থাকতে পারবেন, এবং তাকে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছেন। কিন্তু এখন তার বই যদি হয় অকেজো, তার টিচিং লার্নিং মেথড যদি হয় অকেজো, তাহলে কি এটা বাস্তবায়ন করা যাবে? জি না। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আপনি তাকান যে জাতীয় যে কারিকুলাম, সেখানে অনেকগুলো পরিবর্তন এসেছে। জি। এবং স্যার এই পরিবর্তনটা মাঝে মধ্যেই হয়, মাঝে মধ্যেই হচ্ছে, কিন্তু সেটা কিন্তু টেকসই হচ্ছে না। জি। কারণ এটা প্রয়োগ সাপেক্ষ নয়। যেমন সৃজনশীল যে কারিকুলাম, এটা বাতিল হলো, আসলে যোগ্যতা ভিত্তিক কারিকুলাম সেটাও বাতিল হলো। সামনে শুনতে পাচ্ছি 2027 সাল থেকে আরেকটি কারিকুলাম আসবে। কিন্তু কারিকুলামের পর কারিকুলাম পরিবর্তন হচ্ছে, কিন্তু ওই যে শিক্ষার্থীদেরকে শুধু গদবাঁধা মুখস্থের পদ্ধতি থেকে কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারছি না। মূল সমস্যা হলো যে আমাদের শিক্ষার্থীরা মূলত এই যে কারিকুলাম, এই কারিকুলামে হাতে কলমে কোনো কিছু শিখতে পারছে না। তারা শিখছে, মুখস্থ করছে, কিন্তু তার ব্যক্তি জীবনে এবং কর্মজীবনে গিয়ে তার এটার বাস্তব প্রয়োগ কি, এটা এখনো পর্যন্ত তারা নিশ্চিত নয়। এমনকি আমরা প্রহসন হলেও সত্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় যে জব, আমরা বিসিএসকে যেটা সিভিল সার্ভিসেস জব চিন্তা করে থাকি, সেক্ষেত্রেও দেখতে পাই যে সমস্ত কিছু মুখস্থ নির্ভর। জি। এবং তাকে এমন কিছু মুখস্থ করতে হচ্ছে তার চাকরি জীবনে এবং কর্মজীবনে গিয়ে জীবনেও আর কোনোদিন তার কোনো কাজে লাগবে না। তো এই যে মুখস্থ নির্ভর যে শিক্ষা ব্যবস্থা, এই কন্টেন্ট যদি এমনই থাকে, তাহলে আমরা প্রথমে যে কথাটা বলেছিলাম যে একজন শিক্ষার্থী মানসম্মত শিক্ষা বলতে সেটাই বুঝছি, যে এটা সে বুঝবে, প্রয়োগ করবে, কিন্তু আমাদের দেশে এই প্রয়োগের যে সুযোগ এটা খুবই কম। জি, জাযাকাল্লাহু খাইরান। তাহলে আমরা এর পরেরটাতে যাই ইনশাআল্লাহ। পরবর্তী তৃতীয় টপিকটা হচ্ছে অবকাঠামো। এখন আমাদের শিক্ষক প্রস্তুত, আমাদের কারিকুলাম চমৎকার, কিন্তু আমাদের পড়ানোর জন্য পাঠদানের যে পরিবেশ, সেই পরিবেশটি যথাযথ নেই। তাহলে কি আমাদের এই শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব হবে? জি না। তাহলে আমাদের তৃতীয় বিষয়টি হচ্ছে অবকাঠামোগত যে মান, সেটাকে আমাদের নিশ্চিত করতে হবে। আমি বলছি না যে অবকাঠামোগত মান বলতে প্রত্যেকটা ক্লাসরুমে প্রজেক্টর থাকতে হবে, মাল্টিমিডিয়া ক্লাসরুম হতে হবে, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের এই ধরনের মান নিশ্চিত করার সামর্থ্য নেই। ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই। সেটা মাথায় রেখে আমাদের যেটা করা দরকার, একটা ক্লাসরুম হবে সেই ক্লাসের শিক্ষার্থীদের শ্রেণী উপযোগী, অর্থাৎ তাদের বয়স ভেদে। যেমন আমি যদি বলি প্রাইমারির কথা, প্রি প্রাইমারি বা প্রাইমারি ক্ষেত্রে ক্লাসরুমের যে দেয়ালে তো আবার রং করতেই হচ্ছে, তাহলে সেই রংটা যদি আমি শিক্ষার্থীদের বয়স উপযোগী করে করি, তাহলে কোনো বাধা নেই। কেন প্রত্যেকটা ক্লাসরুম সাদা হতে হবে? সেই ক্লাসরুমের মধ্যে যদি আমরা কিছুটা আলপনা দিয়ে, কিছু বর্ণমালা দিয়ে, অথবা কিছু গাছ বা ফুলের ছবি দিয়ে সুন্দর করে রাঙিয়ে তুলতে পারি, তাহলে কি সেই ক্লাসরুমটা সেই শ্রেণী উপযোগী হয় না? এই ক্লাসের এনভায়রনমেন্ট কিন্তু আমাদের নিশ্চিত করা দরকার। প্লাস সেই ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা যেন তার নিজের কিছু একটা কার্যক্রমকে ফুটিয়ে তুলতে পারে। সেক্ষেত্রে আমরা কিছু নোটিশ বোর্ডের মতো করে বোর্ড দিতে পারি। হতে পারে সেখানে সে নিজে একটা চমৎকার আর্ট করেছে, সেখানে গিয়ে সে সাজিয়ে রাখতে পারলো। অথবা এমন হতে পারে যে তার নিজের জীবনের স্বপ্ন, সে কি হতে চায়, হতে পারে সে একজন বড় আলেম হতে চায়, কিন্তু সে কোন ইউনিভার্সিটিতে পড়তে চায়, সেখানে সেই তার স্বপ্নটাকে লিখে ছোট্ট একটা কার্ডের মাধ্যমে সে সেই স্বপ্নটাকে ক্লাসরুমে দিতে পারে। তাহলে হচ্ছে কি ওই ক্লাসরুমের মধ্যে তার একটা ওনারশিপ তৈরি হবে। পাশাপাশি শ্রেণীকক্ষ হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেই পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কিন্তু আমরা চাইলে শিক্ষার্থীদেরকে দিতে পারি। এভাবে আমরা শ্রেণীকক্ষকে একটা শ্রেণীর উপযোগী করে আমরা তৈরি করতে পারি। আশা করি যে এটা করতে পারলে। স্যার আমরা দেখেছি যে বেশ যে কয়েকটা মানুষে যাওয়া হয়েছে আমার, বা যে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হয়েছে, শ্রেণীকক্ষগুলো এরকম হয় যেখানে আপনার আলো বাতাস প্রবেশ করে না, এবং গাদাগাদি করে সবাই এক জায়গায় বসে আছে, এবং সেখান থেকে সবার শরীরে একটা ব্যাড স্মেল বের হচ্ছে।
যেটা আমরা কোনোভাবে মানে শিক্ষা উপযোগী পরিবেশ অন্তত বলতে পারি না। এটা যেমন ঠিক, পাশাপাশি এটার আসলে মূল কারণটাও আমাদের রুট কজটা খুঁজে বের করতে হবে। আমাদের দেশে ওই যে স্বাদ আছে সাধ্য নেই, জি, অনেক ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ, আমাদের এটা একটা বড় কারণ যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষার শ্রেণীকক্ষে যে পরিমাণ শিক্ষার্থীর ধারণ ক্ষমতা, আমাদের অনেক ক্ষেত্রে অনুরোধের কারণে হোক বা যে কারণে হোক অধিকাংশ শিক্ষার্থী আমাদের অতিরিক্ত শিক্ষার্থী নিতে হচ্ছে। এই অতিরিক্ত শিক্ষার্থী নেওয়াও একটা বড় কারণ আমার মনে হয়। তো এই ক্ষেত্রে আমাদের যদি শ্রেণী কক্ষের যে ব্যবস্থাপনা সেটা যদি সুন্দর করতে পারি, আমার বিশ্বাস যে অবকাঠামোগত, হ্যাঁ, এবং অবকাঠামোগত বলতে শুধুমাত্র ক্লাসরুম নয়, ক্লাসরুমের পাশাপাশি একটি প্রশস্ত খোলা মাঠ যদি আমরা দিতে পারি সেটা খুবই চমৎকার হয়। বিশেষ করে ওয়াশরুম, যারা ফিমেল প্রতিষ্ঠান চালাচ্ছেন, হ্যাঁ, গার্লস স্কুল অথবা মহিলা মাদ্রাসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে বাচ্চাদের যে একটা কমন রুম বা ওয়াশরুম ফ্যাসিলিটিস, এবং বিশেষ করে যদি গার্ডিয়ান আসেন তাদের সাথে বসে একটু কাউন্সিলিংয়ের সুযোগ যদি থাকে, এরকম ছোট ছোট বিষয়গুলো যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি তাহলে আসলে শিক্ষার মান সেটা আমরা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারব। জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। তাহলে আমাদের এর পরের স্টেপটা ছিল স্যার প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, সেটা রাইট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের সমাজে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে যুক্ত থাকেন, নিঃসন্দেহে তারা একটা প্যাশন থেকেই বা কোনো একটা উদ্দেশ্য থেকেই সেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন। কিন্তু এটা খুব দুঃখজনক হলেও সত্য যে আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে যুক্ত তাদেরও যে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কিভাবে করতে হবে, এই যথাযথ ব্যবস্থাপনা কিভাবে করতে হয়, এইটার শিক্ষা গ্রহণের সুযোগের অভাব আছে। আমার বিশ্বাস যে প্রত্যেকে হয়তো বা শিখতে চান যে একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে আমি পরিচালনা করব, আর্থিক ব্যবস্থাপনা কেমন হবে, তার মানব সম্পদ ব্যবস্থাপনা কেমন হবে, অথবা আমার প্রচার কিভাবে করতে হবে, আমি শিক্ষার্থীকে কিভাবে ধরে রাখতে পারবো, কম্পিটিশনের যুগে কিভাবে আমি শিক্ষার্থীকে ধরে রাখতে পারবো, শিক্ষক মণ্ডলীকে কিভাবে খুশি রাখতে পারবো, এই যে প্রত্যেকটি বিষয় ঠিক রেখে অভিভাবককে সন্তুষ্ট রাখা, এই যে পুরো কার্যক্রমের ব্যালেন্স যারা করেন তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রশাসক আছেন বা ব্যবস্থাপনা পর্ষদে যারা আছেন তাদের ক্ষেত্রে। আমাদের দেশে আপনি বলতে পারেন যে এখনও এমন কোনো প্রতিষ্ঠান কি তৈরি হয়েছে যে যারা শিক্ষা প্রতিষ্ঠান যারা পরিচালনার সাথে যুক্ত তাদেরকে প্রশিক্ষণ দেন? এরকম এটা কিন্তু দেখা যায়। অথচ যে কোনো রকমের প্রতিষ্ঠান পরিচালনার জন্য আপনি যদি কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের দিকে তাকান, সেখানে যারা ম্যানেজার অথবা সিইও অথবা নির্বাহী যারা আছেন তাদের কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আমাদের দেশেও এটা এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে যুক্ত তাদেরকেও প্রশিক্ষিত করার প্রয়োজন বা তাদেরকেও যথাযথভাবে শেখা প্রয়োজন যে কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। সুতরাং এই ক্ষেত্রে আমাদের মান নিশ্চিত করতে হলে পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের মান নিশ্চিত করতে হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। তাহলে স্যার আমরা শেষটা আলোচনা করে আমরা অন্য পয়েন্টে যাবো ইনশাআল্লাহ। শেষটা হচ্ছে যে অভিভাবক সহ সমাজের যারা আছেন তাদের সঙ্গে চলাফেরা করার যে ব্যাপারটা, হ্যাঁ, এটা পঞ্চম এবং শেষ। এখন সব কিছু প্রস্তুত, আগের 4টা বিষয় আমার হাতে আছে, এখন যেটা বিষয় সেটা হলো যেটা আমার হাতে নাই, সেটা হলো অভিভাবক। কিন্তু একটা মানসম্মত শিক্ষা যদি আমি নিশ্চিত করতে চাই বা পাঠদানকে যদি আমি নিশ্চিত করতে চাই তাহলে আমাদের সর্বশেষ ধাপ অভিভাবক। কারণ অভিভাবকের যে চাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের যে চাওয়া সেটা কিন্তু একই। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয় যে আমরা দেখি যে ব্লেম গেম খেলছি, দোষ দেওয়ার খেলা, যে একজন শিক্ষার্থী যখন মন্দ করে, খারাপ করে, যে পারফরমেন্স ঠিক মতো করতে পারছে না, তখন অভিভাবক এসে বলবে যে সব দোষ মাস্টারের বা শিক্ষা প্রতিষ্ঠানের, মাদ্রাসার বা স্কুলের। আবার যখন একজন শিক্ষার্থী ভালো করছে তখন ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ, তখন আমার বাচ্চাকে আমি ভালো পড়িয়েছি বা আমি আমার সন্তানকে ভালো শিক্ষা দিয়েছি। তখন বাবা মায়ের মধ্যেও দেখবেন যে ঝগড়া শুরু হয়ে যায় যে তোমার বাচ্চা কিনা আমার বাচ্চা, যদি ছেলে ভালো করে তাহলে ছেলে আমার, আর যদি খারাপ করে ছেলে তোমার। ঠিক তেমনিভাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকদের মধ্যেও এই ব্লেম গেম আছে। অথচ আমাদের উভয় মিলে এক হওয়াটা খুব জরুরি, কারণ আমাদের উভয়ের উদ্দেশ্য একই, যে আমার ওই শিক্ষার্থীকে আমাদের মানুষ করতে হবে। তাহলে মানুষ করতে গেলে আমাদের অভিভাবককেও জানতে হবে যে আমাদের শিক্ষার্থীকে আমি আসলে কিভাবে প্রস্তুত করব। আমাদের দেশে যেটা হচ্ছে আমরা ইদানিং লক্ষ্য করছি যে শুধু গ্রেডিং, কত পয়েন্ট পেলো, কত মার্কস পেলো, সেটা নিয়ে একটা মল্লযুদ্ধ চলছে। শিক্ষার্থীদের উপর একটা চাপ প্রয়োগ করা হচ্ছে।
প্রকৃত সে কতটুকু শিখতে পারলো, আদব আখলাকের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসলো কিনা, সে যথাযথ ম্যানার তার আচরণিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এই ছোট ছোট বিষয়গুলোকে উপেক্ষা করে শুধুমাত্র সে পরীক্ষায় কত নম্বর পেল, এই মানসিকতা নিয়ে আমাদের অভিভাবক মণ্ডলী বসে আছেন, যার ফলে কিন্তু আমাদের প্রকৃত শিক্ষার যে মানসম্মত শিক্ষা সেটা আমরা নিশ্চিত করতে পারছি না। জি, যাক, জাযাকাল্লাহ খায়রান। তাহলে স্যার আমরা মোটা দাগে এই 5টা জিনিস খেয়াল করলে বুঝতে পারি যে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য এই 5টা উপাদান তার মধ্যে থাকলে আমরা সেটা বলতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা তাহলে এই 5টা জিনিসকে খেয়াল রাখলে আমি, আপনি, আপনারা আমরা সবাই কিন্তু একটা ভালো প্রতিষ্ঠান রান করাতে পারবো ইনশাআল্লাহ। এবং যদি আপনি কোনো প্রতিষ্ঠানের পরিচালক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই 5টা বিষয় আপনার অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। স্যার, এবার আমার জানার যে বিষয় সেটা হচ্ছে যে আমরা একটু আগে শিক্ষক মণ্ডলী নিয়ে কথা বলছিলাম, তো ওই জায়গাতে আমাদের দেশের প্রেক্ষাপটে এখনও শিক্ষক মণ্ডলী কিন্তু লেকচার দিয়ে যান ক্লাসে এসে এবং শিক্ষার্থীরা ওটাকে হজম করেন, তারপর তিনি চলে যান। আমরা এখনও ওইটার মধ্যেই আটকে আছে বলা যায়। একটা যে অংশগ্রহণমূলক শিক্ষা, তারপরে সরাসরি প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলোর মাত্রাটা খুব কম দেখা যায়। এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এটা আপনি একদম যথাযথ কথাই বলেছেন যে আমাদের এটা শিক্ষক মণ্ডলীর যে পাঠদানের পদ্ধতি সেটা আসলে লেকচার বেসড, শুধু বক্তব্য নির্ভর যে শিক্ষা দান পদ্ধতি সেটাই চলে আসছে গতানুগতিক ধারায়। কিন্তু এটার বাইরেও আরও অনেক পদ্ধতি আছে শিক্ষার্থীদেরকে যথাযথ পাঠদান করার জন্য। আমি মনে করি যে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের কারিকুলাম বা আমাদের বই বা শিক্ষকদেরকে যেভাবে পাঠদান করতে হবে সেই নির্দেশনা যথাযথ নেই। আমাদের শিক্ষক মণ্ডলী যেভাবে পাঠদান করছেন যে কোনো একটা পাঠ তিনি হয়তো বা জানেন, সেটা এসে তিনি সামনে এসে সেটা বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন। উনি ধরেই নিচ্ছেন যে আমি যা বলছি মনে হয় সব শিক্ষার্থী সব হৃদয়ঙ্গম করছে। কিন্তু আসলে আমরা এই যে এতক্ষণ আলোচনা করেছি, আপনি রায়হান ভাই আপনিই বলেন যে শুরু থেকে এখন পর্যন্ত আমি যদি এই মুহূর্তে আপনাকে জিজ্ঞাসা করি ঠিক কতগুলো কথা আপনার মনে আছে? খুব বেশি নেই। খুব বেশি যে তুলনায় থাকার কথা সেই তুলনায় নেই। এবং এটা নিয়ে একটা গবেষণা হয়েছে, এটাকে বলা হচ্ছে লার্নিং পিরামিড। তো লার্নিং পিরামিডের দেখা যাচ্ছে যে সবচেয়ে কম যে শিক্ষা গ্রহণের যে পদ্ধতি সেটা হলো লেকচার। আচ্ছা, মাত্র 5% শিক্ষার্থী লেকচার বেসড পদ্ধতিতে মনে রাখতে পারে। আর হাতে কলমে অর্থাৎ নিজেরা করে বলে দেখে যে শেখাটা বাকি 70% শিক্ষার্থীর যে লার্নিং আউটকামস, যে শিখে সে সেটাকে যে প্রয়োগ করার ক্ষমতা বা মনে রাখার ক্ষমতা, সেটা কিন্তু সে হাতে কলমের শিক্ষাদানের মাধ্যমে সে শিখতে পারছে। আচ্ছা, তার মানে স্যার স্থায়ী শিক্ষাটা হচ্ছে হাতে কলমের শিক্ষাটা, হাতে কলমের শিক্ষা। লেকচার বেস সর্বোচ্চ হলে 5% হবে, 5%। এবং আমাদের শিক্ষার্থীদের যে মনোযোগ ধরে রাখার ক্ষমতা, একজন পূর্ণবয়স্ক মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষমতা মাত্র 15 মিনিট সর্বোচ্চ। একজন শিক্ষার্থীদেরকে যখন আমরা কাজ করি, বিশেষ করে ছোট ক্লাসের শিক্ষার্থীদেরকে নিয়ে যখন আমরা কাজ করি, তাদের কিন্তু এটা ধরে রাখার ক্ষমতা আরও কম। আপনি দেখবেন যে বাচ্চাদের যে কার্টুন তৈরি করা হয়, কার্টুন আপনি খেয়াল করবেন যে কার্টুনে অধিকাংশ ক্ষেত্রে প্রতি 5 সেকেন্ড পর পর তার ফ্রেম চেঞ্জ করা হয়, লং শট, ক্লোজ শট বা সাইড শট থেকে নিচ্ছে। এই যে শটগুলো বারবার পরিবর্তন করে, এটা হলো শুধুমাত্র শিক্ষার্থীদের মনোযোগটাকে ধরে রাখার জন্য। একজন শিক্ষক যখন ক্লাস নিচ্ছেন, আমাকে মাথায় রাখতে হবে যে আমি যে শিক্ষার্থীর সামনে পাঠ উপস্থাপন করছি সে কিন্তু এই কার্টুন দেখা জিনিস। কারণ আমার আপনার যে সময় আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন কিন্তু এই ডিজিটাল মিডিয়াগুলো এত অ্যাভেলেবল ছিল না। এখন প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে ডিভাইস। তো ডিভাইসের সাথে আমি যখন কম্পিটিশন করতে যাব, শুধুই যদি আমি লেকচার দিতে থাকি তাহলে আমার শিক্ষার্থী কিন্তু আমাকে গ্রহণ করতে পারবে না। তাহলে উপায় কি? উপায় হলো আমার শিক্ষার্থীকে আমার ক্লাসে এঙ্গেজ করতে হবে। এখানে আমি কয়েকটা ছোট ছোট ঘটনা বলছি বা টিপস বলছি যেটা হয়তো আমরা করতে পারি। এটা শ্রেণী ভেদে আলাদা হতে পারে, শিক্ষার্থীদের বয়স ভেদে আলাদা হতে পারে। তবে এখানে 4টা জিনিস মাথায় রেখে যদি আমরা আগাতে পারি, আমি সেটাকে বলছি 4C। আচ্ছা, 4C। এই 4টা C যদি মাথায় রাখা যায়, আমার বিশ্বাস যে ওই ক্লাসে এই 4টা C এর প্রস্তুতি নিয়ে যদি যে শিক্ষক ক্লাসে ঢুকবেন আর একজন শিক্ষক শুধু ক্লাসে ঢুকবেন, তাদের দুইজনের মধ্যে পার্থক্য তৈরি হবে। আপনি কি জানতে চান সেটা? জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। তো এই প্রথম মুখস্থ করতে চাই। হ্যাঁ, ঠিক আছে, আপনি খুব ভালো, কারণ এর আগে আপনার খুব দ্রুত মুখস্থ করেছেন। আমার বিশ্বাস এটা আপনি পারবেন। একটু পরে আমি আপনাকে জিজ্ঞাসা করব। তাহলে 4টা C। প্রথম সিটা হলো ক্লাস। আচ্ছা, একজন শিক্ষককে মাথায় রাখতে হবে আমি কোন ক্লাসে যাচ্ছি। ওকে, জি, কোন ক্লাসে যাচ্ছি? আমি ক্লাস 1 2 প্লে নার্সারিতে যাচ্ছি, 1 2 তে যাচ্ছি, নাকি কলেজে পড়াতে যাচ্ছি, নাকি ইউনিভার্সিটিতে পড়াতে যাচ্ছি? ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে তাকে মাথায় রাখতে হবে আমি কোন ক্লাসে যাচ্ছি।
2 নম্বর হলো সি ক্যারেক্টার। তাহলে যে ক্লাসে যাচ্ছি ওই ক্লাসের শিক্ষার্থীদের ক্যারেক্টারটা কেমন এবং আমার ক্যারেক্টারটাকে তাহলে কীরকম করা উচিত। আচ্ছা, আমি যদি অনার্সের ক্লাসে যেভাবে যে ক্যারেক্টার প্লে করি, আমি যদি প্লে নার্সারি প্রাইমারি ক্লাসে একই ক্যারেক্টার প্লে করি তাহলে কি আমি মনোযোগ ধরে রাখতে পারবো না। তাহলে আমাকে ওই শিক্ষার্থীদের ক্যারেক্টার এবং আমার ক্যারেক্টারকে সেট করতে হবে, তাদের উপযোগী হতে হবে, এটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে, ব্যালেন্সে নিতে হবে, রাইট। তাহলে 2টা সি কিন্তু গেল, একটা হলো ক্লাস, একটা হলো ক্যারেক্টার। 3 নম্বর হলো কন্টেন্ট। যে আমি যদি কলেজে পড়াতে যাই যে বইপত্র খাতাপত্র নিয়ে যাব, আমি যদি প্রাইমারি ক্লাসে যাই একই বইপত্র খাতাপত্র নিয়ে, তাহলে কি তাদের মনোযোগ ধরে রাখা যাবে না। প্রাইমারি ক্লাসে একজন শিক্ষক ধরেন খালি হাতে গেল একটা বই নিয়ে, প্রতিদিন যে বইটা নিয়ে যায় সেই বই নিয়ে। আরেকজন শিক্ষক, সে মনে করেন গণিতের শিক্ষক, তিনি একটা গণিত শিখার চার্ট নিয়ে গেলেন, 1 2 আলাদা আলাদা ডিফারেন্ট ছোট ছোট চার্ট নিয়ে গেলেন, কালারফুল চার্ট। এবং তিনি যখন শেখাচ্ছেন যে 1, তখন হাতে 1-এর চার্টটা বা এই প্ল্যাকার্ডটা উনি তুলে ধরলেন, 2 ডিফারেন্ট চেক করলেন, 3 4 এভাবে প্রত্যেকের হাতে, শিক্ষার্থীদের হাতে আলাদা আলাদা করে প্ল্যাকার্ডগুলো তুলে দিলেন এবং তাদেরকে সামনে নিয়ে এসে দাঁড় করালেন। আপনি বলেন তো যে কোন ক্লাসটা বেশি কার্যকর হবে, যিনি শুধু মুখে বলবেন তারটা নাকি এটা? অবশ্যই প্র্যাকটিক্যালটা, তাহলে আমার যেটা সে দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে, রাইট। তাহলে কন্টেন্টটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ। তাহলে 3টা সি কিন্তু গেল। 4 নম্বরটা আমরা এখনো শুনিনি, কমিউনিকেশন অর কন্ট্রোল। আচ্ছা, যে আমি আমার কন্ট্রোলিং প্রসেসটা কেমন হবে, কিভাবে কমিউনিকেশন করব, এই কন্ট্রোল বা কমিউনিকেশনের ক্ষেত্রে আমার এই চিন্তাটা কিন্তু মাথায় নিয়ে আমাদের ক্লাসে ঢুকতে হবে। তাহলে একজন শিক্ষককে শ্রেণীকক্ষের সামনে দাঁড়িয়ে এই 4টা সি মাথায় রেখে ঢুকতে হবে। নাম্বার 1 ক্লাসরুম, ক্লাস, কোন ক্লাসে যাচ্ছেন। নাম্বার 2 ক্যারেক্টার, নিজের এবং শিক্ষার্থী। নাম্বার 3 কমিউনিকেশন, কন্টেন্ট। হ্যাঁ, ওকে। তারপরে কমিউনিকেশন। ভেরি গুড, আপনি 75 পেয়েছেন, একটা ভুলে গেছি। ভালো। তারপরে কিন্তু এ গ্রেড পেয়েছেন। তো যেটা বলছিলাম, এই 4টা বিষয় মাথায় রেখে আমি ক্লাসে ঢুকবো। ঢোকার পরে যেটা করতে হবে সেটা হলো ওই শ্রেণী উপযোগী আমাকে ইন্টারেক্টিভ ক্লাস নিতে হবে। ফর এক্সাম্পল, ধরেন আপনি প্রাইমারি ক্লাসে ঢুকেছেন। আচ্ছা, এবার শিক্ষার্থীদেরকে আপনি আগের দিনে কি পড়িয়েছেন আগে তাকে রিকল করতে হবে, স্মরণ করাতে হবে, জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করলেই মানুষের মনের মধ্যে যে মনোযোগ, সেই মনোযোগটা কিন্তু আপনার দিকে বা শিক্ষকের দিকে ধাবিত হবে। দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা কি এই বিষয়ে জানো? জি, আগেই ওটা কিন্তু জানার কথা না আসলে কারো। সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা কি এই বিষয় সম্পর্কে জানো? এই যে প্রশ্নটা করছেন মানে কি? মানে তিনি ভাবাচ্ছেন এবং জিনিসটা চিন্তা করার সুযোগ দিচ্ছে, তার মনোযোগটাকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসছে। এই জন্য ক্লাসে ঢুকেই যেটা করতে হবে, প্রশ্নোত্তরের খেলাটা আমাকে খেলে নিতে হবে, যে পুরোনো ক্লাসে যেন আমি কি পড়েছিলাম। তারপরে আপনি নতুন পাঠ উপস্থাপন করলেন। পাঠ উপস্থাপন করার ক্ষেত্রে পরে যেটা আপনি করতে পারেন, যে প্রাইমারি ক্ষেত্রে জোড়ায় বসাতে পারেন, যে তুমি বাবা সাকিব এবং বাবা রায়হান, তোমরা দুইজন পাশাপাশি বসে আলোচনা করো। আলোচনা করে এটা আমাকে শিখে যারা আগে বলতে পারবা তারা আগে হাত তুলবা, তাদেরকে আমি আগে সুযোগ দেবো। এভাবে আপনি জোড়ায় করে দেন, দেখবেন যে গ্রুপ ওয়ার্কটা শুরু হয়ে গেছে। এছাড়া আপনি টিম করে দিতে পারেন, যে 4-5 জন মিলে টিম, যে দেখি কে সবচেয়ে বেশি আগে পড়া শেষ করতে পারে। হাই স্কুলে যদি আপনি যান, এটা নিয়ে আপনি কুইজ কম্পিটিশনের মতো করতে পারেন, যে আজকে পড়ে আসবে তোমাদের মধ্যে সবচেয়ে বেস্ট যারা করবে তারা সেই গ্রুপ উত্তীর্ণ হবে। আপনি কুইজ করে দেন, দেখবেন যে শিক্ষার্থীদেরকে যদি আপনি কম্পিটিশনের মধ্যে ছেড়ে দেন, তাদেরকে পড়ার কথা বলতে কিন্তু তার টিম ওয়ার্কের ব্যাপারটা কিন্তু গড়ে উঠবে, রাইট। এবং লিডারশিপ কিন্তু তৈরি হচ্ছে। আপনি দেখবেন যে প্রত্যেকটা টিমে কেউ একজন হয়তো বা নিজে থেকে সেই কাজগুলো এগিয়ে এসে করার চেষ্টা করছে। আপনি কিন্তু লিডারশিপ কোয়ালিটিটাকেও যাচাই করতে পারবেন। এখন আপনি কল্পনা করে দেখেন যে একটা ক্লাস শুরু হলো, শিক্ষক 40 মিনিট বা 30 মিনিট টানা কথা বলেই গেলেন, কিছুক্ষণ পর ধমক দিলেন। আর ঠিক আরেকটা পাশের ক্লাসে একজন শিক্ষক ঢুকলেন এবং শিক্ষার্থীদেরকে নানাভাবে কাজে লাগাচ্ছেন, যারা মেধাবী এবং যারা কম মেধাবী তাদেরকে নিয়ে একটা ফোরাম তৈরি করে দিলেন। সেখানে তারা ইন্টারেক্টিভ পদ্ধতিতে তারা ক্লাস কার্যক্রম এগিয়ে নিয়ে চললেন। কোন ক্লাস থেকে আউটপুট বেশি আসবে বা এনজয়িং হবে বলে আপনি মনে করেন? অবশ্যই যেখানে সবাইকে নিয়ে একসাথে হচ্ছে সেটা, নিঃসন্দেহে। কারণ আপনার আমার কিন্তু শিক্ষা জীবন ছিল, আমার আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছু ক্লাস আমরা পছন্দ করতাম, কিছু শিক্ষকের ক্লাস আমরা কোনোভাবেই আমরা মিস করতে চাইতাম, আবার কিছু ক্লাস কোনোভাবেই আমাদের কাটতে চাইতো না, মনে হচ্ছে যেন সময় কাটছে না, এরকম হতো না আপনার? জি, এটা কোনটা অহরহ হতো আমাদের। জি, জাযাকাল্লাহু খায়রান।
প্রিয় দর্শক, আমরা কিন্তু খুব চমৎকার একটা সেশন পার করছি। আশা করি আপনারাও এটা খুব উপভোগ করছেন এবং সামনে আমরা আরও অনেক চমৎকার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি যেমন দেখবেন যেন অন্য ভাইরাও দেখতে পারেন, সেজন্য অধিকারে শেয়ার করবেন এবং আপনার ভাবনাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পরবর্তীতে স্যারের কাছে যে ব্যাপারটা জানতে চাইবো সেটা হচ্ছে যে স্যার, আপনার টিচিং যে ক্যাপাসিটি কিংবা আপনি যেভাবে পাঠদান দেন সেই পার্সপেক্টিভে আপনার বাংলাদেশেও পাঠদান আপনি দিয়েছেন, সে সঙ্গে বিদেশে একটা এক্সপিরিয়েন্স মোটামুটি একটা আছে আলহামদুলিল্লাহ। তো ওই জায়গা থেকে বাংলাদেশের উন্নত শিক্ষা ব্যবস্থা কিংবা মানসম্মত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো আপনি কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। এই খুব জটিল একটা প্রশ্ন করেছেন। আসলে কোনটা ছেড়ে কোনটা বলবো। আমাদের দেশের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জগুলোর মধ্যে আমরা যদি পুরো দেশের দিকে তাকাই, পুরো দেশের শিক্ষা ব্যবস্থাগুলো আসলে একমুখী নয়। একমুখী হওয়া সম্ভব নয়, কারণ স্পেশালাইজড এডুকেশনের প্রয়োজন আছে, ধর্মীয় শিক্ষারও যেমন প্রয়োজন আছে, স্পেশালি আমাদের বিভিন্ন রকমের যে পদ্ধতিগত শিক্ষা সেটা প্রয়োজন আছে। কিন্তু আমাদের যে কোর বেসিক যে এডুকেশন সিস্টেম সেটা আসলে বহুমুখী এবং এত বেশি বৈচিত্র্য, যার ফলে আসলে এই বৈচিত্র্যগুলোকে আমাদের মাথায় রেখে যখন একটা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলতে চাই, এটা খুব জটিল হয়ে যায়। আর যদি আমরা খুব আরও একটু ছোট করে চিন্তা করি যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে চ্যালেঞ্জগুলো কী, শুরুতে বলেছি যে আমাদের শিক্ষক প্রশিক্ষণের যে অপ্রতুলতা সেটা একটা সমস্যা, কারিকুলামের একটা প্রবলেম আছে, আমাদের সমাজ এখনও ওইভাবে গড়ে ওঠেনি শিক্ষাটাকে সঠিকভাবে, সঠিক শিক্ষাকে গ্রহণ করার জন্য। পাশাপাশি আমাদের যে মানসম্মত শিক্ষা উপকরণ, সেই শিক্ষা উপকরণের কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। এবং এই যে সামাজিক যে চ্যালেঞ্জগুলো, এটাও কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ। দেশের বাইরে অন্যান্য দেশগুলোতে যদি আপনি তাকান, যে এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু আমাদের কম, যে শিক্ষার মান তারা আসলে নিশ্চিত করছে শুধুমাত্র শিক্ষার্থীদের নম্বরের ভিত্তিতে নয়, একজন শিক্ষার্থী কি শিখতে পারছে, তার আচরণিক পরিবর্তন হচ্ছে কিনা এবং তার ব্যক্তি জীবনে সে প্রয়োগ করতে পারছে কিনা, এই প্রয়োগগত যে শিক্ষা সেখানে কিন্তু তারা ফোকাস করছে, যেটা আমাদের দেশের এখনও পর্যন্ত ওই রকম গড়ে ওঠেনি। যে আমাদের অভিভাবক মণ্ডলী বা সমাজ আসলে কীভাবে একজন শিক্ষার্থীকে ভালো বা মন্দ এটাকে চিত্রায়িত করবেন। জি জি, জাযাকাল্লাহ খায়রান। স্যার, এখানে আমাকে আরেকটু বলবেন যে আমাদের দেশের যে চ্যালেঞ্জগুলো এবং বিদেশের যে চ্যালেঞ্জগুলো, এগুলো কাছাকাছি নাকি আলাদা? এটা প্রত্যেকটা দেশের শিক্ষা ব্যবস্থার কিছু ভালো এবং মন্দ দিক আছে। প্রত্যেক দেশেই আমি দেখেছি যে শিক্ষা নিয়ে প্রত্যেকের মধ্যেই কিছুটা অতৃপ্তি কাজ করছে। তো আমি দেখেছি যে বিশেষ করে এডুকেশন র্যাঙ্কিংয়ে তৃতীয় এখন জাপান। আমি জাপানে প্রশিক্ষণের জন্য গিয়েছি, সেখানে দেখেছি যে জাপানের যে কারিকুলাম এটা খুবই চমৎকার। তাদের দেশেও কিন্তু চ্যালেঞ্জ আছে, আমাদের দূর থেকে মনে হয় যে তারা খুব ভালো আছে, কিন্তু আমি জাপানে একটা প্রাইমারি স্কুলে গিয়েছিলাম প্রশিক্ষণের একটা অংশ হিসেবে। সেখানে আমি শিক্ষকদের সাথে মতবিনিময় করে দেখেছি যে তাদের মধ্যেও কিছু অতৃপ্তি আছে, যে শিক্ষা ব্যবস্থাটা হয়তো বা এইভাবে না হয় ওইভাবে হলে ভালো হতো। তবে ওদের দেশে কিছু ভালো প্র্যাকটিস আছে, যেটা আমাদের দেশের ঘাটতি আমি বলে মনে করি। আমি জাপানে একবার একটা প্রাইভেট স্কুলে গিয়েছিলাম, সেটা জাপানের মধ্যে বেস্ট স্কুলগুলোর মধ্যে একটি। সেখানে গিয়ে আমি দেখলাম যে একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রজেক্টরে কিছু একটা উপস্থাপন করছে। আচ্ছা, তো আমি খুব কৌতূহলী হলাম যে আসলে কী দেখাচ্ছে, একটু দেখি। তো ক্লাসের পিছনে গিয়ে বসলাম, দেখলাম যে ওই শিক্ষার্থী একটা ভিডিও ধারণ করেছে, ওই তার এলাকার একটা মাছ বাজারের প্রতিদিনের যে চিত্র কেমন সেটা একটা ভিডিও ধারণ করেছে। সে ভিডিও ধারণ করে নিয়ে এসে সে এটার ব্যাখ্যা করছে যে ওই বাজারে কি কি সমস্যাগুলো রয়েছে এবং কি কি ভালো দিকগুলো রয়েছে, কোন পণ্যগুলো পাওয়া যাচ্ছে যেটা দাম তুলনামূলক বেশি এবং কোন পণ্যগুলো মূলত দাম কম, যেটা আমাদের ওই শিক্ষার্থীদের আশেপাশে বাজারে ভালো। একটা কম্পারেটিভ একটা চিত্র সে ভিডিও উল্লেখ করে সেটা একটা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করছে। তো আমি পরে খবর নিলাম যে আসলে কী পড়াচ্ছে আসলে মূলত। তো পরে জানতে পারলাম যে সেটা একটা আমাদের যেমন BGS, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, তাদের একটা সোশ্যাল স্টাডিজ একটা ক্লাস হয়, সেই ক্লাসের একটা সে পাঠ উপস্থাপন করছে। অর্থাৎ তার যে একটা ক্লাস ওয়ার্ক, সেই ক্লাস ওয়ার্ক কিন্তু সে উপস্থাপন করছে। দেখেন যে ওদের কারিকুলামটা একটা বড় কি বলবো সহায়ক, যে একজন শিক্ষার্থীকে ওই কারিকুলাম বলছে যে তুমি বাজারে যাও, গিয়ে সেখানে তুমি প্রকৃত চিত্রটা দেখো। আমাদের এখানে যেটা হয় যে একটা ছেলে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে কিন্তু তার মায়ের হাত ধরে এখনো সে রাস্তা পার হয়। হ্যাঁ, এটা প্রকৃতির কথা বলেছে। বাজারে গিয়ে 1 কেজি আলু কিনবে, পটল কিনবে, এই ক্যাপাসিটি তার মধ্যে নেই। সত্যি বলেছেন যে এটা যে প্রায়োগিক যে শিক্ষা, আমাদের প্রায়োগিক শিক্ষাটা আমাদের এই কারিকুলাম যে চ্যালেঞ্জটার কথা বলেছি, যে
কারিকুলাম একটা বড় চ্যালেঞ্জ, যে সে প্রায়োগিক শিক্ষাটা সে পাচ্ছে আচ্ছা না। জি, তার কারিকুলামে তাকে বাজারে নিয়ে যাচ্ছে, আর আমার কারিকুলাম আমাকে এখন ঘর থেকে বের করতে পারছে না। ঘর থেকে বের করতে পারছেন না। এবং আপনি জানেন, নিশ্চয়ই সবাই জানে, খুব কমন একটা বিষয় যে দেশের বাইরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাইমারিতে কি শেখায় আর আমরা আসলে কি শেখাচ্ছি। প্রাইমারিতে বাইরের দেশগুলো যে জিনিসটা শেখাচ্ছে যে কিভাবে একজনকে সালাম দিতে হবে বা একটা গ্রিটিং দিতে হবে, নিজের জুতাটা কিভাবে পরতে হবে, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শেখাচ্ছে। এটা পারিবারিক শিক্ষার মাধ্যমে সম্ভব, কিন্তু যখন একটা দলগতভাবে শিক্ষার্থীরা শিখছে সেটার আউটপুট কিন্তু অনেক বেশি। তারা রাস্তা পারাপার কীভাবে হবে সেটা শিখছে, এবং ট্রাফিক রুল সাইনগুলো তারা শিখছে। একটা খাবার পড়ে গেলে সেটা কিভাবে যথাযথ জায়গায় ফেলতে হবে, ময়লাটা কুড়িয়ে নিয়ে আসতে হবে, সেই মূল্যবোধ কিন্তু তাদের মধ্যে জাগ্রত হচ্ছে। আমাদের কিন্তু এডুকেশনের মধ্যে যে পুঁথিগত বিদ্যার যে প্রভাব, চিন্তাটা বা যে ধারাটা ওটা বেশি থাকছে, কিন্তু প্রায়োগিক শিক্ষার কিন্তু আমাদের এখানে একটা বড় ঘাটতি রয়েছে। আমার বিশ্বাস যে এখানে একটা এই চ্যালেঞ্জটাকে আমরা চাইলে দূর করতে পারি। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। তাহলে স্যার আমরা অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে মোটামুটি আলোচনা করলাম ইনশাআল্লাহ। আমার মনে হয় যে দর্শকদের এরকম আরও অনেক চ্যালেঞ্জ আছে যেগুলো আমরা এখানে আলোচনায় আসলো না, সেগুলো আপনি চাইলে আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন ইনশাআল্লাহ। স্যার আপনি একটু আগে বলছিলেন যে বিশ্ব র্যাঙ্কিংয়ে যদি আমরা দেখি শিক্ষার দিক দিয়ে জাপান 3 নম্বরে আছে, তো ওই জায়গা থেকে জাপানের শিক্ষার্থীরা ক্লাস ওয়ার্কগুলো তারা কীভাবে করে? তারা ক্লাসের মধ্যে যেমন ক্লাসরুম পরিষ্কার করা বা ক্লাসটাকে গুছিয়ে রাখা, এই জিনিসগুলো আমাদের পার্সপেক্টিভে বা আমাদের দেশের অনুযায়ী সেই জিনিসটা আপনি কীভাবে দেখছেন? জাপানের কথা যেটা বললেন, যে জাপান শিক্ষা ব্যবস্থার দিক থেকে, জাগতিক শিক্ষা ব্যবস্থার দিক থেকে অনেকখানি এগিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এক্ষেত্রে আসলে কোনো তুলনা হয় না। তারা যেহেতু পারলৌকিক বিষয় নিয়ে কাজ করছে, কিন্তু ইহজাগতিক ক্ষেত্রে জাপান বেশ খানিকটা এগিয়েছে আমি বলবো। কারণ আমি জাপানে যেহেতু নিজে গিয়ে দেখেছি যে তারা আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে এমনভাবে প্যাকেজ তৈরি করেছে তারা, যেন যে জাগতিক শিক্ষা এবং প্রায়োগিক শিক্ষা এবং তাদের যে পুঁথিগত বিদ্যা, এই পুরো ব্যাপারটাকে তারা একটা সংমিশ্রণ করতে পেরেছে। এবং তারা যখন সকালে প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, তখন তারা যে পাঠগুলো তারা গ্রহণ করছে সেগুলো তাদের বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ তারা পাচ্ছে, যেটা আমাদের দেশে ব্যাপারটা একদম অপ্রতুল। আপনি জানেন কিনা যে জাপানে শিক্ষার্থীরাই শিক্ষার্থীদের যে দুপুরে যে মিড ডে মিল, অর্থাৎ দুপুরে শিক্ষার্থীরা খাবারের আয়োজন করলে সেখানে তারা খাবার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রহণ করতে পারে। এটা নিজেরাই জানেন কিনা? হ্যাঁ। তো আমি যেবার একবার গিয়েছি সেখানে, জাপানে একটা প্রাইমারি স্কুলে আমার দায়িত্ব পড়েছিল। আমি যেদিন গিয়েছিলাম, আমরা 2 জন গিয়েছিলাম বাংলাদেশি। আমাদের ওখানে যেহেতু আমরা মুসলিম, তার আগে জানতো হালাল খাবারের আয়োজন করেছিল। তো আমাদেরকে পাঠানো হলো ক্লাস 4-এর একটা ক্লাসরুমে। তো ক্লাস 4-এর একটা ক্লাসরুমে গিয়ে দেখি কি যে শিক্ষার্থীরাই ক্লাসরুমকে তাদের বই খাতাপত্রগুলো দূরে, প্রত্যেকের লকার আছে ক্লাসরুমের একদম পিছনে, সে লকারে বই খাতাপত্রগুলো রেখে ডেস্কগুলোকে তারা একত্রিত করেছে ডাইনিং টেবিলের মতো করে। আচ্ছা। এবং আমি অবাক হলাম যে তারা ওই শেফের মতো মাথায় ক্যাপ, হেড ক্যাপ এবং অ্যাপ্রন পরে যে স্কুল থেকে যে খাবারটা দিয়ে গেছে তারা সুন্দর করে সাজিয়ে বুফের মতো সিস্টেম করে সাজিয়েছে। এবং একজন শিক্ষার্থী প্রত্যেককে এটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, প্রত্যেকে লাইন ধরে গিয়ে যাচ্ছে, খাবারগুলো সংগ্রহ করে নিয়ে নিজের টেবিলে এসে বসছে এবং সেখানে তারা খাবার গ্রহণ করছে। এবং খাবার গ্রহণের ক্ষেত্রেও দেখলাম যে তারা খুব চমৎকার একটা ম্যানার মেনটেন করছে। সবাই এসে কিন্তু খাবার শুরু করছে না, সবাই নিয়ে এসে সবার যখন সর্বশেষ শিক্ষার্থী যখন খাবার গ্রহণ করলো, তারপরে সবাই এসে বসলো এবং আমরা যেমন বিসমিল্লাহ বলে শুরু করি, তারা বললো কামপাই, তাদের দেশের যে শব্দটা, এটা কামপাই বলে একটা হাততালি দিয়ে তারা খাওয়া শুরু করলো। আচ্ছা। যেটা হয়তো আমাদের মানে সুন্নাতেও কিন্তু তাই, যে বিসমিল্লাহ বলে কিন্তু আমরা খাবার শুরু করি। তারা কিন্তু তাদের সমাজের রীতি মেনে একসাথে হয়ে তারা খাবার শুরু করেছে। এই যে পুরো কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি একজন শিক্ষক ক্লাসে ছিলেন, কিন্তু কোনো কাজই তিনি করেননি, শুধু বসে বসে পর্যবেক্ষণ করছিলেন যে কোন শিক্ষার্থী কি করছে। এবং তার হাতে একটা নোট ছিল, যে কোনো শিক্ষার্থী যদি দুষ্টামি করে বা এমন কিছু করছে হয়তো বা যার করা ঠিক নয়, তিনি নোট করে রাখছেন, তিনি ফিডব্যাক আকারে পরে বলবেন, কিন্তু তখনই ওই মুহূর্তে কিন্তু তিনি কিছু বলছেন না। এই যে পুরো কার্যক্রমটা, এটা কিন্তু একটা শ্রেণীকক্ষের চিত্র আমি বললাম। তো শ্রেণীকক্ষ শুধুমাত্র পাঠ দানের বা পাঠ গ্রহণ, শুধু পুঁথিগত বিদ্যা গ্রহণের জায়গা নয়, সেখানে যদি আমরা প্রায়োগিক কিছু বিষয়কে যুক্ত করতে পারতাম, আমার বিশ্বাস যে এই আরো বেশি এই শিক্ষাটা আসলে জীবনে প্রয়োগ হতো। আপনি যেটা আফসোস করে বলেছেন যে আমাদের এটা অনেক শিক্ষার্থী আসলে পারছে না। কেন পারছে না? আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় তো সেটি নেই, এটা আমাদের যুক্ত করা প্রয়োজন বলে মনে হয়। তো কারিকুলাম একটা বড় চ্যালেঞ্জ। জাযাকাল্লাহু খাইরান।
স্যার, এখন আমরা বাংলাদেশের এই অবস্থায় অন্য কোনো দেশের কোনো কারিকুলাম কিংবা কোনো প্যাটার্ন অথবা কোনো মডেল আমরা ফলো করতে পারি কিনা যেটা আমাদের জন্য ইফেক্টিভ হবে? দেখেন, প্রত্যেকটা দেশের চাহিদা আলাদা। আমাদের দেশের চাহিদাও কিন্তু ডিফারেন্ট। দেশের যে উন্নত দেশগুলো, বিশেষ করে এখন এডুকেশনের র্যাঙ্কিংয়ে নাম্বার 1 ফিনল্যান্ড, জি, দ্বিতীয়তে আছে কোরিয়া, তৃতীয়তে জাপান। এরকম যারা উন্নত দেশ, তাদের দেশের প্রয়োজন অনুসরণ করেই কিন্তু তারা শিক্ষা ব্যবস্থাকে মডেল তৈরি করছে। আমাদের দেশে 90% মানুষ কিন্তু মুসলিম। জি, আমাদের দেশের আদর্শগত এবং প্রয়োজন আলাদা। আমাদের দেশের জনসংখ্যার হার কিন্তু আলাদা। জি, সুতরাং আমাদের দেশে কি ধরনের জনসম্পদ আমরা তৈরি করব, সেটাকে মাথায় রেখে যদি আমরা পরিকল্পনা সাজাতে পারি, আমাদের দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করতে পারবো নিজেদের মতো করে। জি, তবে যদি বলেন যে বেস্ট প্র্যাকটিস যেগুলো হচ্ছে সারা পৃথিবীতে, যেমন ফিনল্যান্ডে হচ্ছে কি যে তাদের ওখানে পরীক্ষার চাপ কম। আচ্ছা, এটা একটা খুব চমৎকার জিনিস, যেটা আমাদের দেশে নিয়ে আসতে পারি। যে একজন শিক্ষার্থী শুধু সারা বছর শুধু পরীক্ষা একটা নম্বরের জন্য চেষ্টা করছে জি, এবং দিন রাত পরিশ্রম করছে এই শুধু জায়গা নাম্বার থেকে পাওয়ার বের জন্য। হয়ে এসে, হ্যাঁ, শুধু নম্বর পাওয়ার জন্য, এটা থেকে বের হয়ে এসে যদি আমরা প্রায়োগিক কিছু শিক্ষা দিতে পারতাম, যেটা তার সমাজে প্রয়োগ করতে পারে, তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার মানে সামগ্রিক ক্ষেত্রে সে যখন প্রয়োগ করতে পারবে, তখন সে কিন্তু এই শিক্ষাটাকে এনজয় করতে পারবে। এনজয় করতে পারবে। যেমন জি, ফিনল্যান্ড থেকে কিন্তু আমরা চাইলে এটা নিতে পারি। জি, যেমন জাপানের প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমাদের ধর্মেও কিন্তু আল্লাহ তাআলা বারবার পরিষ্কার বলেছেন, পরিচ্ছন্নতার ব্যাপারটা রাসূল বলেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। জি, এবং জাপান থেকে কিন্তু আমরা চাইলে এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে আদর্শ, এটা এটা আমরা আমাদের নিতে পারি। যেটা অলরেডি আছে আমাদের জি, সমাজ আমরা এবং ধর্মে, প্র্যাকটিস করি না। ওই প্র্যাকটিসটা আমাদের ফিরিয়ে নিয়ে আসা জি, দরকার। আসলেই ইসলাম যে বলা হয় যে কমপ্লিট কোড অফ লাইফ, সবই কিন্তু আছে। আচ্ছা, এটা অন্যরা ফলো করে, আমরা ফলো করি না। আমরা ইসলামের ওই ব্যাপারটাই দেখি, যখন অন্যরা কেউ ফলো করে তখন আমরা সেটা ফলো করি। ফলো করার চেষ্টা করছি। আগে আমরা যে এটার আসল উত্তরসূরি, আমরা এই জিনিসটা ফলো করি না। অথচ দুঃখজনক হলেও সত্য, আমি এখন পর্যন্ত এই যে বেস্ট প্র্যাকটিস জি, যেগুলো বললাম, আমি এমন একটি প্র্যাকটিসও পাইনি যেটা আমাদের ধর্মে উল্লেখ করা নেই। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি বা হাতে কলমে শিক্ষার কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উম্মত, তার সাহাবীদের মধ্য থেকে দায়িত্বশীল কাউকে পাঠাতেন কোনো যুদ্ধের ময়দানে, তিনি কিন্তু তার যোগ্যতা অনুসারেই ওই বাছাই করতেন এবং বাছাই প্রক্রিয়ায় তিনি দেখেন যোগ্যতা অনুসারে যার হাতে কলমে কাজের দক্ষতা বেশি, তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শিতা, তাকে সেখানে পাঠিয়েছেন। জি, জি, যার মেমোরাইজিং স্কিল অনেক ভালো, তাকে ভাষা শেখার কথা বলেছেন বা ওখানে ইন্সপায়ার করেছেন। এই যে প্রত্যেকের স্টুডেন্ট সেন্টার্ড বা একজন যাদেরকে নিয়ে আমি কাজ করছি, তাদেরকে মাথায় রেখে যে একটা মডেল বা ডিজাইন করা, জি, এই ডিজাইন যদি আমরা করতে পারতাম, আমার বিশ্বাস যে প্রকৃত মানব সম্পদ আমরা তৈরি করতে পারতাম, জি, জি, যেটা আমাদের ধর্মে ইতিমধ্যেই আছে। জি, শুধুমাত্র সেটা আমাদের প্রয়োগ করা দরকার। এটা খুবই আফসোস লাগে যখন দেখি যে অন্যান্য দেশগুলো ভালো করে ফেলছে, কিন্তু আমাদের এটা কোরআনে আছে, হাদিসে আছে, আমাদের এটা করা উচিত ছিল, কিন্তু আমরা করতে পারছি না। এটা খুবই কষ্ট লাগে। জি, এই জন্য বলা হয় যে আপনি রাসূলের জীবনীটা এমন যে আপনি যে উদ্দেশ্য নিয়ে পড়বেন সেটা সেখানে পাবেন। আপনি যদি চিকিৎসক হন, সে উদ্দেশ্য নিয়ে পড়েন, আপনি ভালো শিক্ষক হন, সে উদ্দেশ্য নিয়ে পড়েন, সবটাই কিন্তু সেখানে পাওয়া যাবে। এবং আমি যদি বলেন যে আসলে কোন প্র্যাকটিসটা দরকার, আমি মনে করি যে আমাদের দেশের জন্য প্রথমত এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সুন্নাহটাকে যুক্ত করা দরকার। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা যুক্ত করতে পারি, সেটা হোক পাঠদান ক্ষেত্রে অথবা কারিকুলাম ডেভেলপের ক্ষেত্রে, আমার বিশ্বাস যে কিছু ভালো মানুষ এই সমাজকে আমরা উপহার দিতে পারবো। জি, জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছ থেকে ধীরে ধীরে অনেক জিনিস জানছি, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু সামনে যাব, তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। জি স্যার, আমরা শিক্ষক প্রশিক্ষণ কিংবা শিক্ষকের ট্রেনিং যে ব্যাপারটা, এটা নিয়ে অনেক কথাবার্তা শুনলাম আপনার কাছ থেকে। আরেকটু পরিষ্কার করবেন যে এই জায়গাটাতে প্রধান শিক্ষক কিংবা যারা সমন্বয় করবেন তাদের ভূমিকাটা কেমন, বা আসলে ওই প্রতিষ্ঠানের মধ্যে শেখার যে মানসিকতা শিক্ষকদের, এই পরিবেশটা কীভাবে তৈরি করা যায়? জি, খুব চমৎকার কথা বলেছেন। এতক্ষণ যে আলোচনা আমরা করেছি, এটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, এখন যে কথাগুলো বলবো, যদি এটা বাস্তবায়ন করা না যায়, তাহলে আসলে শিক্ষার মান নিশ্চিত আমরা করতে পারবো না। যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু নেতা। জি, এবং সে আদর্শ হতে হবে এমন, যদি আমরা নেতৃত্বের যে অনেক সংজ্ঞা আছে, একটা সংজ্ঞা আমি আপনাদেরকে বলতে পারি যে লিডার হু নোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে অ্যান্ড গোজ দ্য ওয়ে। আচ্ছা, মানে নেতা সেই হু নোজ দ্য ওয়ে, সে যে জানে জানে এবং শুধু জেনে বসে থাকে না, শোজ দ্য ওয়ে, সে পথ দেখায়।
এবং শুধু পথ দেখায় না, গোজ দা ওয়ে, সেই পথে হেঁটেও সে দেখায়, নিজে হেঁটে নিজেই দেখায়। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যারা নেতৃত্ব দিচ্ছেন, এই বৈশিষ্ট্য আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাবেন। তিনি জানতেন এবং তিনি পথ দেখিয়েছেন আমাদের। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু পথ দেখিয়ে বসে থাকেননি, উনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। যুদ্ধ করেছেন, ফিল্ড অর। সুতরাং আজকের দিনে যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে যুক্ত আছেন, আমি আপনাদের সবাইকে বলবো কি, যে আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, আপনারা নিজেরা একটু পড়াশোনা করতে হবে, জানতে হবে, কারণ আপনাদের দায়িত্বই কিন্তু শিক্ষকদেরকে প্রস্তুত করা, শেখানো। পাশাপাশি আপনাদেরকে হাতে কলমে করে দেখাতে হবে। একজন শিক্ষক যখন বিপদে পড়েন বা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হন, সেটা হতে পারে সমাজ থেকে, হতে পারে অভিভাবকের মাধ্যমে, তখন আপনাকে এগিয়ে আসতে হবে, আপনাকে দায়িত্ব পথ আমাকে দেখাতে নিতে হবে। জি, পাশাপাশি নিজে হাতে কলমে প্রত্যেকটা কাজের সাথে যুক্ত হয়ে আপনি যদি এই কাজগুলো করেন, আমার বিশ্বাস যে শিক্ষা প্রতিষ্ঠান সঠিক গন্তব্যে এগোবে এবং সেই নেতৃত্ব আপনাদের মাধ্যমে, যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের মাধ্যমে আসতে হবে। জি জি, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আমরা শেষ করব। তবে এই পুরো অনুষ্ঠানের আমরা একটা জাস্ট স্যারের কাছ থেকে সামারি নেব। স্যার আমাকে এতটুকু বলবেন যে আমি অনেক জিনিস শুনলাম, এখন আমি এটা মানসম্মত পাঠ পরিচালনা করতে চাই, আমাকে কয়েকটা পয়েন্টে কথাগুলো বলবেন। হ্যাঁ, খুব কঠিন প্রশ্ন, কিন্তু আমি 3টা পয়েন্টে এটাকে যুক্ত করতে চাই। প্রথমত, যদি মান নিশ্চিত করতে হয়, আমাকে মানসম্মত শিক্ষক নিশ্চিত করতে হবে, তাদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, নার্সিং করতে হবে, ভালো মতো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, নার্সিং করতে হবে। প্রথমত বিষয়, এটা করতেই হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের মানসম্মত কন্টেন্ট, অনেক ক্ষেত্রে যেহেতু বোর্ড থেকে আমাদের কন্টেন্ট ফিক্স করে দেয়, তাহলে ওই কন্টেন্টকে কিভাবে আরও সাপোর্ট দেওয়া যায় সেরকম কিছু টুলস, এডুকেশন টুলস আমাদেরকে ব্যবহার করতে হবে, অর্থাৎ মানসম্মত কন্টেন্ট আমাদের নিশ্চিত করতে হবে। তৃতীয় বিষয়টি হচ্ছে আমাদের মানসম্মত পরিচালনা পর্ষদ আমাদেরকে নিশ্চিত করতে হবে, যেই পরিচালনা পর্ষদ নিজে জানবেন, নিজে শেখাবেন এবং নিজে পথ দেখাবেন। এই 3টি পয়েন্ট যদি আমরা নিশ্চিত করতে পারি, এই 3টি মান যদি আমরা নিশ্চিত করতে পারি, যে মানসম্মত শিক্ষক, মানসম্মত কন্টেন্ট এবং মানসম্মত পরিচালনা পর্ষদ, আমার বিশ্বাস আমরা মানসম্মত শিক্ষা উপহার দিতে পারবো, ইনশাআল্লাহ দিতে পারবো। জি, জাযাকাল্লাহু খাইরান। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে অনেক জিনিস শিখলাম আলহামদুলিল্লাহ, এবং আমি আপনাকে এটা অনুরোধ করে রাখবো, নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হবে আপনার সাথে ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জাযাকাল্লাহু খাইরান। আমরা আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আমরা আজকে জানছিলাম একটা মানসম্মত শিক্ষা সিলেবাস কিংবা মানসম্মত শিক্ষা আসলে দিতে হলে কি কি জিনিস প্রয়োজন পড়ে। আমরা বিষয়গুলো বিস্তারিতভাবে জানলাম, এবং এখন আমাদের কর্তব্য হচ্ছে এই জানাটাকে অ্যাপ্লাই করা। সেটা আপনি যে পর্যায়ে আছেন সেখান থেকেই চেষ্টা করবেন নিজের সর্বোচ্চটা দিয়ে। এবং এই কেন্দ্রিক আপনার কোনো পরামর্শ কিংবা কোনো বক্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আমরা আজকের পর্বটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।